আমার হয়ে কথা বলতে। সেখানে কল্পনা চাকমা হয়তো আমার চেয়ে 1 বছরের বড় ছিলেন, তাকে অপহরণ করা হয়েছে এবং তার অপহরণের প্রতিবাদে যত মিছিল হয়েছে, যত আন্দোলন হয়েছে, সেখানেও 3-4 জন হত্যা হয়েছে, আরো বেশি গুম হয়েছে এবং এই রীতি এখনো চলে আসছে। সেনাবাহিনী প্রত্যাহার করার কথা আমি বলতে চাই পাহাড় থেকে, কারণ সেনাবাহিনী থেকেও যদি ধর্ষিত হয় অনেক নারী, পাহাড়ি নারীরা, আদিবাসী নারীরা, যদি সেনাবাহিনী থেকেও ভূমি দখল হয়, যদি সেনাবাহিনী থেকেও ন্যায্য দাবি নিয়ে গ্রাফিতি আঁকতে যেয়ে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়, তাহলে তেমন সেনাবাহিনীর প্রোটেকশন থাকা চাইতে না থাকাই শ্রেয়। বন্ধুগণ, আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি, ফাইজা ফাইরুজ রিমঝিম। ভাস্কর্য বিভাগে পড়ালেখা করছি, চারুকলা অনুষদ, এবং সভাপতিত্ব করবেন রূপসী চাকমা। এখন আমি ডেকে নিচ্ছি আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াকে। বন্ধুগণ, কল্পনা চাকমার অপহরণের 28 বছর পার হয়ে গেল। এই 28 বছরে কল্পনা চাকমা কোথায়, এই প্রশ্নটা ক্রমে ক্রমে বড় হয়ে আমাদের সামষ্টিক জাতীয় প্রশ্নে পরিণত হলো। কিন্তু এই প্রশ্নের উত্তর 28 বছর পর আমরা পেলাম তো নাই, বরং এই বছরের এপ্রিলে আমরা দেখতে পেলাম যে বিচার বিভাগ আরো একবার কল্পনা চাকমার অপহরণের যে তদন্তের দাবি, সেই দাবিকে নামঞ্জুর করে দিল। বন্ধুগণ, কল্পনা চাকমার যে অপহরণ, সে অপহরণ অনেক বেশি স্পষ্ট ছিল। সে অপহরণে অনেকগুলো প্রত্যক্ষদর্শী ছিল। তবুও কেন বারবার কল্পনা চাকমাকে এভাবে নাই করে দেওয়ার চেষ্টা করা হয়? কল্পনা চাকমা কোথায়, এই প্রশ্নকে বারবার মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এই রাষ্ট্রযন্ত্র কল্পনা চাকমাকে মুছে দিতে পারেনি, পারবেও না। কল্পনা চাকমার গ্রাফিটি একবার মোছা হলে আরো বারবার আঁকা হয়েছে। কল্পনা চাকমা কোথায়, প্রশ্নটি একবার বন্ধ করার জন্য যতবার গল্প সাজানো হয়েছে যে কল্পনা চাকমা ত্রিপুরার স্বামীর সাথে সংসার করছে, কল্পনা অমুক জায়গায় ব্যবসা করছে, ততবার আমরা আরো একবার প্রশ্ন করেছি যে ভাই কল্পনা চাকমা কোথায়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কল্পনা চাকমা 28 বছর পরে এখনো কেন এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, দেখেন, কল্পনা চাকমা এই মহিলা, এই নারী আমাদের সামনে এমন একটা বাস্তব তৈরি করে দিয়ে গিয়েছিল, যেই বাস্তব আমরা সমতলের সাথে সম্পূর্ণভাবে রিলেট করতে পারছিলাম। কল্পনা চাকমা বলে গিয়েছিলেন যে পাহাড়ে যেই নিপীড়ন, যে অত্যাচার হচ্ছে, সেটা একদিন সমতলেও ছড়িয়ে যাবে। যদিও আমাদের যে সমতলের জাতীয় রাজনীতি, সেই রাজনৈতিক আলাপে আমরা যখন কথা বলি মানবাধিকার নিয়ে, সেই রাজনৈতিক আলাপে আমরা যখন কথা বলি নারীর অধিকার নিয়ে, তখন আমরা পাহাড়কে বাদ দিয়েই কথা বলি। কিন্তু কল্পনা চাকমা সেই পাহাড়ে থেকে সমতলকে বাদ দিয়ে কথা বলেন নাই। সুতরাং কল্পনা চাকমা আমাদের রাষ্ট্রের সামনে যে প্রশ্নটি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই প্রশ্নের জবাব আমাদের এখনো খুঁজে দিতে হচ্ছে এবং সামনেও খুঁজে দিতে হবে। বন্ধুগণ, এই সময় এসে আবার কল্পনা চাকমা কোথায়, কল্পনা চাকমার সন্ধান চাওয়া একটা যৌক্তিক দাবিতে পরিণত হয়েছে। কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের এক সংগ্রামে ধাবিত হয়েছি। এখানে বন্ধুগণ শব্দটা খেয়াল করেন, গঠন বলছি, পুনর্গঠন বলছি, পুনঃসংস্কার নয়। সংস্কার করতে হয় আপনার যেই বর্তমান ফ্রেমওয়ার্ক আছে, সেই বর্তমান ফ্রেমওয়ার্ককে বজায় রেখে তার আশপাশের কোনো কিছুর পরিবর্তন করা। কিন্তু যেই ফ্রেমওয়ার্ক আপনাকে বারবার বছরের পর বছর একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে আরেকটা স্বৈরতান্ত্রিক অবস্থায় ফেলে দিচ্ছে, সেই ফ্রেমওয়ার্কে থেকে আপনি আসলে কোনো চিরস্থায়ী সমাধান খুঁজে পাবেন না। আমরা এখন গঠনের কথা বলছি, আমরা বলছি একটি বৈষম্যহীন সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের কথা। সেই বৈষম্যহীন সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের যে রাজনৈতিক প্রশ্নগুলো উঠে, সেই রাজনৈতিক প্রশ্নগুলোতে যেন পাহাড়ও ঠাঁই পায়, যেন পাহাড়ের যে ধর্ষিতা নারীগুলো আছে তাদের কথাও ঠাঁই পায়। তারা যেন শুধুমাত্র একটা সংখ্যা হয়ে না থাকে, বা তাদের যে ধর্ষক তারা যেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, হোক সেটা সেনাবাহিনী, হোক সেটা বাঙালি সেটেলার গোষ্ঠী, হোক সেটা তাদেরই কোনো একটা দালাল গোষ্ঠী, তাদের পরিচয়টাও যেন সমানভাবে সামনের দিকে উঠে আসে। এই বিষয়গুলোর দিকে কঠোরভাবে নজরদারি রাখা উচিত। বন্ধুগণ, আজকে আমাদের মাঝে কল্পনা চাকমা নিয়ে 28 বছর হয়ে গেছে। এই 28 বছর পরেও আমরা দেখছি বিচার বিভাগীয় হাস্যকর সব নামঞ্জুরি প্রতিবেদন।
সুতরাং এখন আমাদের দাবি থাকবে যে পুনর্গঠনের কালে কল্পনা চাকমা সহ আরো যত অপহরিত নারী আছেন, আরো যত অপহরিত আদিবাসী আছেন, যাদের অধিকার আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যাদের অস্তিত্ব আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, তাদের নিয়ে আবার আওয়াজ উঠুক, তাদের নিয়ে আবার কথা উঠুক। আমরা পাহাড় সমতল সকল জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে একটি সামষ্টিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। কল্পনা চাকমা আসলে শুধু একটা কেসই না, কল্পনা চাকমার কেসটা আসলে আদিবাসীদের, পাহাড়ের সকল প্রান্তিক জনগোষ্ঠীর সকল অধিকার বঞ্চনা, সকল নিপীড়নের ঘটনার প্রতিনিধিত্ব করে। আমরা জানি না আমাদের এই আওয়াজ, আমাদের মতামত, আমাদের এই চিন্তাগুলো প্রশাসনের কাছে পৌঁছাবে কিনা এখান থেকে, তাও আমরা চেষ্টা জারি রাখছি। কারণ কল্পনা চাকমার একজন সহযোদ্ধার ইন্টারভিউয়ে দেখেছিলাম যে এত বছর পরে, 20 বছর পরেও ওনারা আশা ছাড়ছেন না, কারণ ওনারা কল্পনা চাকমাকে মশালের মতোই শক্তিশালী বলে গণ্য করেন। আমরাও তাই করি। আমরা আশা রাখি এখনো এত অধিকার বঞ্চনার পরেও যে হয়তো কোনো একটা সুরাহা হবে, হয়তো আমরা আমাদের বার্তাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এবং এটা একটা সকলের একটা কমন কনসিয়াসনেসের মধ্যে আমরা স্থান করে দিতে পারবো আদিবাসীদের অধিকার বঞ্চনার বিষয়টা। এখন আমরা আমাদের মাঝে রাখছি সীমা আক্তার, সঙ্গীত বিভাগের শিক্ষার্থীকে। আমরা আজকে কল্পনা চাকমার অপহরণের তার খোঁজ চাওয়া নিয়ে দাঁড়িয়েছি এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড় অঞ্চলে সেনাবাহিনীর যেই সেনা শাসন আছে সেটা প্রত্যাহার করার দাবিতে আমরা আজকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি। আমাদের প্রথমত হচ্ছে কল্পনা চাকমাকে স্যালিউট। একজন নারী হিসেবে তিনি অ্যাক্টিভিজম করেছেন এবং আমরা যারা নারী অ্যাক্টিভিস্ট আছি যে জানি আমরা যখন রাজপথে থাকি আমাদের সংগ্রামটাই অন্যরকম থাকে। যখন একজন পুরুষ নেতা থাকে তার অন্যরকমের সংগ্রাম রাজপথে, একজন নারী যখন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে তার সংগ্রাম অন্যরকম। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে আমি দেখেছি যে আমার বিষয়ে বা অন্যান্য নারীদের ক্ষেত্রে তার স্কিন কালার, তারপর সে দেখতে কেমন, তার বিয়ে হবে না, তারপরে মানে নানা ইয়ে, একটা নারী যখন তার দেশ নিয়ে ভাবে তখন তাকে কেন মানে সমগ্র দেশের নেতা কেন মানা হবে না? একটা নারী, একজন নারী পুরো দেশের নেতৃত্ব দিতে পারে, এটা আপনারা যাই মনে করেন, কিন্তু আমরা দেখেছি যে অ্যাক্টিভিস্ট হিসেবে নারীরা কোনো ক্ষেত্রেই কমে না। এবং এর জন্যই কল্পনা চাকমাকে প্রত্যেকবার মনে করা উচিত, কারণ নারী অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি আমাদের পথপ্রদর্শক হিসেবে হতে পারে। আর আরেকটা বিষয়, তিনি ছিলেন হচ্ছে সকল নির্যাতনের প্রতিবাদে একটা প্রতীকী হিসেবে আমাদের মাঝে বেঁচে আছেন। তিনি আদৌ মানে শরীরভাবে বেঁচে আছেন কিনা, তাকে মেরে ফেলা হয়েছে কিনা তার কোনো খোঁজ নেই আজ পর্যন্ত। 28 বছর হয়ে গেছে, কিন্তু এই খোঁজ আমরা চাই এবং রাষ্ট্রের কাছে আমরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবার দাবি জানাচ্ছি যে পাহাড়ে ও সমতলে সব জায়গায় যত গুম, হত্যা, তারপর হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটেছে, এই রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী দ্বারা যে নির্যাতন, সেই সবগুলোর আমরা জবাব চাই। সেগুলো কেন ঘটেছে এবং তার দ্রুত বিচার দাবি করছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই বাঙালি না ভাই, আমাদের দেশে নানান জাতিগোষ্ঠী বাস করে এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বলছি যে আমরা এই বৈষম্য ভিত্তিক দেশ চাই নাই। আমরা চেয়েছি একটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠী যেন ভালোভাবে থাকতে পারে এই দেশটাতে, সমান মর্যাদা সম্পন্ন মানবিক ভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আদিবাসী শব্দটাই অনেকে ব্যবহার করছে না, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মানে তাদের মানে সাংবিধানিক ভাবে কোন রকমের এই জাতিগোষ্ঠীর কোন স্বীকৃতি
জাতি নাই। যখন আপনি জাতিগোষ্ঠীর নামে উপজাতি বলেন, তার মানে কি তারা কি জাতিগোষ্ঠী না, বা সুপিরিয়রিটি কোনো কিছু আছে বাঙালিদের মধ্যে? এটা আমরা কোনোভাবেই মানি না। আমরা জানি যে সকল জাতিগোষ্ঠী সমান, এবং বাঙালি যেমন তার নিজ গৌরব ধারণ করতে পারে, ঠিক তেমনি চাকমা, মারমা, বোম কমিউনিটিও করতে পারে। এবং আমি রিসেন্টলি দেখছি যে বোম কমিউনিটির উপরে যেই কুকিচিং এর ঝামেলা দিয়ে তাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে অন্য দেশে চলে যাওয়ার জন্য যেই মানে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেটার আমরা প্রতিরোধ করি। এবং আমরা চাই যে পাহাড় ও সমতলে সব জায়গায় বৈষম্য দূর হোক, এবং কল্পনা চাকমার খোঁজ চাই, বিচার চাই। ধন্যবাদ। কল্পনা চাকমার অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ওনার দুই ভাই, এবং কল্পনা চাকমাকে অপহরণের সাথে যেই নামটা উঠে আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে লেফটেন্যান্ট ফেরদৌসের নাম। এবং কল্পনা চাকমার বড় ভাই, ওনার নাম কালিন্দী কুমার চাকমা, যখন বাদী হয়ে লেফটেন্যান্ট ফেরদৌসের নামটা মেনশন করে প্রশাসনের কাছে বিচার চায়, 10 বছর পরে 2014 সালে তার কাছে একটা ভুয়া রিপোর্ট দেওয়া হয়। এবং চিন্তা করে দেখেন যে আপনার বোনের অপহরণের প্রত্যক্ষদর্শী আপনি, এবং আপনি যে বিচারের জন্য দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করছেন, 10 বছর পর আপনার হাতে একটা ভুয়া রিপোর্ট ধরিয়ে দেওয়া হলো, যেটা কিনা আপনার প্রত্যক্ষ দর্শনের সাথে, সেই আসল ঘটনার সাথে কোনোভাবেই কোনো দিক দিয়ে মিলে না। এমন একটা দেশের দাঁড়িয়ে আমরা এখনো আশার বাণী ছড়াচ্ছি, আমরা এখনো দাবি যাচ্ছি। আমাদের জন্য আসলে আমার মাঝে মাঝে মায়া হয়। এবং আমাদের মাঝে কথা বলতে আজকে উপস্থিত আছেন সীমা দত্ত, নারী আন্দোলন কর্মী, তানিয়া মাহমুদা তিন্নি, তিনি শিক্ষক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, এবং সমাবেশের এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হককে। বন্ধুগণ, আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় পার করছি। আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ এরপরে আরো বেশ কয়েকটি গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে, অনেকগুলি গণ আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছে, এবং এই গণ আন্দোলনগুলিতে বাংলাদেশের সমতলের মানুষ এবং পাহাড়ের মানুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কিন্তু আমরা দেখব প্রত্যেকটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পরে পাহাড়ের মানুষের যে ভাগ্য, তার কোনো পরিবর্তন হয় না। পাহাড়ের মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে কোন ধরনের পরিবর্তন হয় না। আমরা দেখব সেই এখন পাহাড়ে যে পরিস্থিতি এবং আরো দীর্ঘদিন আগেরও পরিস্থিতি যদি দেখি, বিশেষ কোনো পার্থক্য আমরা দেখবো না। তাহলে এই যে একটা অপরিবর্তনীয় প্রায় পরিস্থিতি, এর কারণ কি? এর কারণ হচ্ছে এই গণ আন্দোলন এবং এই গণ অভ্যুত্থানগুলির মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় সরকার পরিবর্তন হতে দেখেছি। বিভিন্ন সময় হয়তো কখনো গণতান্ত্রিক সরকার, কখনো সামরিক সরকার দেখেছি। কিন্তু আমরা দেখব সরকার পরিবর্তন হলে রাষ্ট্রের যে মৌলিক নীতি, সেই মৌলিক নীতিগুলি পরিবর্তন হয় না। এই কারণেই পাহাড়ের এই পরিবেশেরও পরিবর্তন হয় না। আমরা এই যে রাষ্ট্রের যে মৌলিক নীতি, সেই মৌলিক নীতিগুলির মধ্যেই অন্যতম একটি নীতি হচ্ছে এই পাহাড়কে দেখার, পার্বত্য চট্টগ্রামকে রাষ্ট্রের দেখার দৃষ্টিভঙ্গি। আমরা জানি যখন 1971 সালে মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলি যুদ্ধের পরে শেখ মুজিবের কাছে এমএন লারমা তাদের স্বশাসনের অধিকার নিয়ে যায়, তাদের এই স্বশাসনের অধিকার কিন্তু দেওয়া হয় নাই। যখন সাংবিধানিক অধিকারের কথা বলা হয়, তাদেরকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়নি। আমরা দেখেছি পরবর্তী সময়ে বিএনপি আমলে জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালি সেটেলারদেরকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া শুরু হয়, এবং আমরা আজকের দিনে দেখছি ওখানে আদিবাসীদের তুলনায় বাঙালি সেটেলারদের পরিমাণ প্রায় সমান। এবং আমরা দেখছি পরবর্তীতে যখন 1997 সালে একটা বিতর্কিত চুক্তি হয়, সেই শান্তি চুক্তির
যা যেই কমিটমেন্টগুলি করা হয়েছিল সেই কমিটমেন্টগুলি বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি সেই শান্তি চুক্তিতে বলা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হবে, ভূমি সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন করা হবে, পার্বত্য চট্টগ্রাম পরিষদ গঠন করা হবে। কিন্তু আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রাম পরিষদ গঠন করা হলেও সেই নির্বাচন হচ্ছে না। আমরা দেখছি ভূমি কমিশন গঠন হলেও সেই ভূমি কমিশনের কাজ কি হবে সেটা কেউ জানে না। ভূমির যে সমস্যা সেই সমস্যার সমাধান হচ্ছে না। আমরা দেখছি বাঙালি সেটেলারদেরকে ওখানে নিয়ে যাওয়ার কারণে বাঙালি সেটেলারদের মধ্যে এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এই ভূমিকে কেন্দ্র করে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে এবং এই সেনাদের নেতৃত্বে এবং বাঙালিদের যৌথভাবে ওখানে গুম খুন রাহাজানি চলছে, অপহরণ চলছে এবং আমরা দেখছি ওখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার নেই। আমরা দেখছি সেখানে একটি বাচ্চাকে স্কুলে পড়াশোনা করতে হলে 8 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। আমরা দেখেছি সেখানে একজন প্রসূতি মাকে হাসপাতালে নিতে হলে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়, কোন ধরনের সুযোগ সুবিধা সেখানে নেই। আমরা দেখছি এই যে সমস্যাগুলি থেকে যাচ্ছে, এই সমস্যার পরিবর্তন হচ্ছে না। এই সমস্যা নিয়ে যখনই তারা কথা বলতে যায় তখন তাদেরকে বলা হয় তারা বিচ্ছিন্নতাবাদী। আমরা দেখছি সমতলে যারা অধিকার নিয়ে কথা বলতে যায়, যখন মত প্রকাশ করতে যায় সমতলে মানুষদেরকে এই আওয়ামী লীগ সরকারের সময় জামাত শিবির বলে ট্যাগ দেওয়া হয়েছে, এই নাস্তিক বলে ট্যাগ দেওয়া হয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে ট্যাগ দেওয়া হয়েছে। এই যে ট্যাগিং এর রাজনীতি, এই ট্যাগিং এর রাজনীতি দীর্ঘদিনের রাজনীতি। এবং আমরা বলতে চাই এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেই সমস্যাগুলি আমাদের দেশের মিডিয়াগুলি সামনে নিয়ে আসে না এবং এই মিডিয়াগুলি ভালোভাবে সামনে নিয়ে না আসার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, জনমনে এই বিভ্রান্তি তৈরি হয় এবং এই যে শাসকদের এবং শাসকদের সুবিধাভোগী যে গোষ্ঠী তাদের যে প্রোপাগান্ডা বিচ্ছিন্নতাবাদী ট্যাগিং দেওয়ার যে রাজনীতি সেটা দ্বারা আমরা সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে যাই। তাই আমরা বলতে চাই এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেই সমস্যাগুলি অতি শীঘ্র সমাধান করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি শান্তি চুক্তিতে বলা হয়েছিল 6টি মাত্র ক্যান্টনমেন্ট থাকবে, বাকি অস্থায়ী ক্যাম্পগুলি উল্টো করা হবে। কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত 400-এর অধিক ক্যাম্প সেখানে রয়েছে। তারা নিরাপত্তা, ওখানকার মানুষের নিরাপত্তার কথা বলে সেনা শাসন চালাচ্ছে। কিন্তু আমরা দেখলাম ওখানে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা সেনাবাহিনী নিশ্চিত করছে না, বরং বাঙালিদের ব্যবসায়ীদের কর্পোরেট প্রতিষ্ঠানগুলির যে উচ্ছেদ, জমি দখল, ভূমি দখল সেই সবকে এই সেনাবাহিনী প্রশ্রয় দিচ্ছে এবং সেনাবাহিনী এই বাঙালি ব্যবসায়ী গোষ্ঠীদের নিরাপত্তা নিশ্চিত করছে। এবং এইসব কর্মকাণ্ড করার ক্ষেত্রে সবসময় রাষ্ট্র বলে যে রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থের কথা, বাঙালিদের স্বার্থের কথা। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের শ্রেণীগত স্বার্থের কারণেই তারা বিভিন্ন যে জাতিগোষ্ঠী সেই জাতিগোষ্ঠীগুলির উপর নিপীড়ন নামিয়ে আনে এবং সেই ক্ষেত্রে তারা এটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য তারা জাতীয় স্বার্থের কথা বলে এবং বৃহত্তর যে জনগোষ্ঠী তাদের স্বার্থের কথা বলে। কিন্তু এগুলি মিথ্যা প্রচারণা, এটা নিছক তাদের শ্রেণীর স্বার্থের কারণেই করে। আমরা দেখছি যে সকল বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে, সেটেলারদেরকে, তারাও সেখানে ভালো নেই, তাদেরকে গুচ্ছগ্রামে রাখা হয়েছে এবং তারা সেখানে ভালো থাকছে না, তাদের উপরে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। তাই আমরা বলছি এই যে পাহাড়ের যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে অঘোষিত ভাবে। এখনো যে সেনা শাসন চলছে, আমরা বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা শীঘ্রই এই যে অঘোষিত সেনা শাসন সেটা প্রত্যাহার করবেন, সেনাবাহিনীকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাবেন এবং কল্পনা চাকমা কোথায় আছে সেই কল্পনা চাকমার খোঁজ আমরা চাই। কল্পনা চাকমা সহ প্রত্যেক মানুষ যারা গুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, যারা ধর্ষণের শিকার হয়েছেন, উচ্ছেদের শিকার হয়েছেন, আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই। এই বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোজাম্মেল হক ভাইকে। পাহাড়ে
একটা পানি খাওয়ার পাত্র লাউ দিয়ে বানানো হতো। সেই লাউটাই বিলুপ্ত হয়ে গেছে, পাহাড়ে প্লাস্টিক ঢুকে গেছে। এবং সেই লাউটা কেন বিলুপ্ত হওয়ার কথা বলছি, এই যে বাঙালি সেটেলারদের ওখানে সেটেল করা, আর্মিদের সেনা শাসন, ভূমি দখল, এই সবকিছুর ডমিনো এফেক্টের কারণে আসলে আমাদের সবচেয়ে বেশি ইকো ফ্রেন্ডলি জীবনধারা যাদের, আদিবাসীদের, সবচেয়ে বেশি প্রকৃতির সন্নিকটে থেকে যারা জীবন ধারণ করে, তাদের জীবন ধারণের যে প্রক্রিয়া, তাদের যে সংস্কৃতি, কৃষ্টি, যার থেকে আসলে আমাদের সমতলের বাঙালিদের অনেক কিছু শেখার আছে, তা না করে বরং আমরা সেটাকেই প্রভাবিত করে একটা মানে দুর্বিষহ এবং জঘন্য একটা দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের কৃষ্টি, সংস্কৃতি সবই আসলে সামনের 2 দশকের মধ্যেও কতখানি টিকে থাকতে পারবে বলে আমরা সবাই সন্দিহান। সেনা শাসন দিয়ে পাহাড়িদের বয়স, তাদের কথা বলার যে স্পৃহা, তাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়ানোর যে শক্তিটা, সেটা কেড়ে নেওয়া ছাড়া, ভূমি দখল করা ছাড়া, গুম খুনের সঙ্গী হিসাবেই সেনাবাহিনীকে আসলে ব্যবহার করা হচ্ছে। এটা বুঝতে আর আমাদের বাকি নেই। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি তাহমিদ হোসেন, প্রাক্তন শিক্ষার্থী, বুয়েট। সংগ্রামী বন্ধুগণ, মাত্র 2 সপ্তাহ হলো আমরা এই দেশে এক ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছি। এইরকম একটা পরিস্থিতিতে আজকে মাত্র 2 সপ্তাহের মধ্যে আমরা আবারও আজকে এখানে এসে উপস্থিত হয়েছি একটা দাবি নিয়ে, পাহাড়ের দাবি। কেন? কারণ আমরা মনে করি আজকে এই বাংলাদেশের সর্বস্তরে যত জনগোষ্ঠী রয়েছে, যে সকল ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যে সকল বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যে সকল সংখ্যালঘুরা রয়েছে, তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি, সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হবে না। পাহাড়ের এই সমস্যা এটা আজকের নতুন কিছু নয়, এটা সূত্রপাত অনেক আগে থেকে। সেই 60-এর দশকে কাপ্তাই বাঁধ তৈরির পরে যখন পুরো পার্বত্য অঞ্চল পানির নিচে তলিয়ে গেল, সেটা পাকিস্তানের একটা ফ্যাসিবাদী পরিকল্পনার অংশ ছিল। সেই পরিকল্পনার আওতায় আজকে ধ্বংস হলো চাকমা রাজবাড়ি, ধ্বংস হলো তাদের মন্দির সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা, বাস্তুচ্যুত হলো বহু সংখ্যক সাধারণ আদিবাসী জনগোষ্ঠী। সেই শুরু স্বাধীন বাংলাদেশ হলো 1971 সালে। আমরা ভেবেছিলাম এদেশের সকল সাধারণ মানুষ, এদেশের সুবিধা বঞ্চিত গরিব খেটে খাওয়া মানুষ, এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু সবার জন্য একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হবে এই ব্যবস্থায়, কিন্তু তা হয়নি। আমরা দেখেছি সেই 72 থেকেই কিভাবে আস্তে আস্তে পাহাড়ে একের পর এক আগ্রাসন চলেছে। আমরা দেখেছি লোগান গণহত্যা, আমরা দেখেছি পানছড়ি, আমরা দেখেছি লংগদু, আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় গরিব জনগোষ্ঠীকে সেটেলার বাঙালি হিসেবে পাহাড়ে বসিয়ে দিয়ে সেখানে বাঙালি এবং আদিবাসীদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এই যুদ্ধতে কেবলমাত্র রক্ত গেছে আমাদের ভাইদের, আমাদের দেশের সাধারণ নিপীড়িত জনগণের, আমাদের দেশের সংগ্রামী আদিবাসী জনগোষ্ঠী। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যখন কল্পনা চাকমার কথা স্মরণ করব, 28 বছর হয়ে গেছে কল্পনা চাকমা নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। অথচ খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় আমরা দেখি কিছু অপপ্রচার চলছে। বাঙালি জাতীয়তাবাদী কিছু সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য দিচ্ছে যে কল্পনা চাকমা নাকি ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া পালিয়ে গেছে এবং এটা নাকি তার পরিবারই হচ্ছে কনফার্ম করছে। খুবই হাস্যকর কথা। এই কথা তো সেনাবাহিনী যাদের বিরুদ্ধে কল্পনা চাকমাকে অপহরণের অভিযোগ বিগত 30 বছর ধরে আমরা প্রত্যেক জায়গায় করছি, তারাও তো কোনো অফিসিয়াল তদন্ত রিপোর্ট দিতে পারে নাই। একজন মানুষ যদি বেঁচে থাকে, সে যদি এই জায়গা থেকে অন্য কোথাও চলে গিয়ে থাকে, তাহলে এই জিনিসটা এই দেশের সাধারণ একটা বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন এরা জানে, অথচ সেনাবাহিনী এই কথাটা এখন পর্যন্ত এসে বলতে পারলো না, তারা কোনো প্রমাণ দিতে পারলো না।
এই জায়গায় দাঁড়িয়ে এই সকল ধরনের অপপ্রচার, এই অপপ্রচারগুলো অসত্য এটা বোঝা একদমই কঠিন নয়। আপনি আমি আমরা আশেপাশে যারা আছি সবাই যদি একটু চিন্তা করে আমরা বুঝতে পারি বিষয়টা, কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষের মধ্যে এখনো আদিবাসীদেরকে নিয়ে যে মনোভাব রয়েছে সেই মনোভাবগুলো আসলে কনফার্মেশন বায়াস থেকে আসে। অর্থাৎ তারা আগে থেকেই মনে করে যে আদিবাসী জনগোষ্ঠী অনেকে হচ্ছে সহিংস, তারা হচ্ছে তাদের ব্যাপারে বিভিন্ন রকম সামাজিক স্টিগমা টিকিয়ে রাখা হয়, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে নিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। ক্লাসে যে ছেলেটা আজকে আদিবাসী হয়ে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে মজার ছলে নানাভাবে অনেকের হাতে গুলি হতে হয়। এই ধরনের সংস্কৃতি থেকেই আমরা দেখেছি দিনের পর দিন ধরে এই দেশে আদিবাসীদের নিপীড়নের একটা ব্যবস্থা চালু আছে। এই ব্যবস্থাটা অনেকটা আপনি ইসরায়েল ফিলিস্তিনের সাথে তুলনা করতে পারবেন। ইসরায়েলে যখন আজকে ইসরায়েল কোন রকম আগ্রাসনের দিকে আগায়, তারা কি অজুহাত দেয় যে ফিলিস্তিনের জন্য তাদের নিরাপত্তা ঝুঁকি হচ্ছে, হামাসের জন্য তাদের নিরাপত্তা ঝুঁকি হচ্ছে, এগুলো বলে এরপরে তারা কি করে, তারা তাদের মিলিটারি পাঠিয়ে দেশের মধ্যে সাধারণ মানুষের উপর গণহত্যা করে। ঠিক একই প্রক্রিয়াটা আমাদের দেশের পাহাড়ে চলছে। বাংলাদেশের পাহাড় এছাড়াও সাঁওতাল সহ দেশে বিভিন্ন যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে যারা সমতলে থাকে, সিলেটের চা শ্রমিকদের মধ্যে প্রচুর আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, এরা সকলে আজকে এই দেশের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীর অংশ। এদেরকে এখানে প্রথমত বাঙালি সেটেলারদের বসিয়ে দেওয়া হয়, যেসব বাঙালি সেটেলাররা নিজেরাও অনেকে অসহায়, অনেকে দেশে বিভিন্ন এলাকায় থাকতে না পেরে বাধ্য হয়ে পাহাড়ে চলে যায়, তাদেরকে সরকার তাদের কোন রকম সামাজিক সুবিধা না দিয়ে পাহাড়ে আদিবাসীদের বিপক্ষে দাঁড়া করিয়ে দেয়। এই দুই পক্ষ যখন যুদ্ধ করতে থাকে, এই ফাঁকে আর্মি থেকে বিভিন্ন রকম ছোট ছোট ফেক ইনসার্জেন্ট গ্রুপ তৈরি করা হয়, এদেরকে আদিবাসীদের সংগঠন হিসেবে দেখিয়ে তারা হচ্ছে বলে আদিবাসীরা হচ্ছে জনবিচ্ছিন্নতা চায়। অথচ আপনি দেখেন আজকে পাহাড়ে গিয়ে আদিবাসীরা সেখানে কেবলমাত্র তাদের ন্যায্য অধিকার চায়। তারা সেখানে যে বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসাবে তাদের যতটুকু অধিকার ছিল তারা কেবল ততটুকু চায়। আপনি দেখেন তারা সেখানে কিসের কথা বলছে, তারা বলছে এটা তাদের মাতৃভূমি, তারা এই মাতৃভূমি ছেড়ে যেতে চায় না। অর্থাৎ তারা আপনার এই ভূমি আলাদা করতে চায় না, তারা এই দেশের অংশ হিসাবে, এই দেশের মানুষ হিসাবেই এখানে থেকে একটা নিরাপদ, একটা সাংবিধানিক অধিকার সম্পন্ন জীবন যাপন করতে চায়। সেই সাথে সাথে তারা চায় তাদের যে আঞ্চলিক স্বায়ত্তশাসন। আজকে পাহাড়ে সেনাবাহিনীর আমরা নিয়ন্ত্রণ দখলদারিত্ব দেখেছি। আজকে এই গ্রাফিতির যখন আঁকা হচ্ছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে সারা দেশে আজকে গ্রাফিতি আঁকা হচ্ছে, স্কুল কলেজ, এই আপনারা এই ওয়ালের দিকে তাকালে দেখতে পাবেন এখানে ওয়ালে এখন গ্রাফিতি আঁকা হচ্ছে। পুরো বাংলাদেশের কোন জায়গায় কিন্তু গ্রাফিতি আঁকার জন্য কারো অনুমতি নেওয়া লাগে নাই। শুধুমাত্র যখন আজকে পাহাড়ের দিকে যান সেখানে সেনা কমান্ডারদের কাছে কি কি গ্রাফিতি আঁকা হবে সেটা নিয়ে সুনির্দিষ্ট অনুমতি চাইতে হচ্ছে। এটা কি ব্যবস্থা? সেনাবাহিনীকে কে অধিকার দিয়েছে আজকে একটা দেশের সাধারণ সিভিলিয়ান, আদিবাসীরাও প্রত্যেকে সিভিলিয়ান, এই সিভিল জনগোষ্ঠীর উপর এইরকম নিয়ন্ত্রণ চালাবে? দেখুন ভাইরা, আজকে পাহাড়ে যদি আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতির দরকার হয় সেখানে পুলিশ নিয়োগ দেওয়া যায়, সেখানে হচ্ছে আদিবাসীদের মধ্যে থেকে বিভিন্ন রকম কমিটি তৈরি করা যায়। আমাদের যেগুলো আমরা এখানে কমিউনিটি পুলিশে দেখি, যেগুলো আমরা এখানে সাধারণ পুলিশ বাহিনীর মধ্যে দেখি, এরকম অসংখ্য ব্যবস্থা থাকতে পারে। কিন্তু সেই ব্যবস্থাগুলো না নিয়ে পাহাড়ে আজকে কি করা হয়? পাহাড়ে মোতায়েন করা হয় হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রশিক্ষণ কি? সেনাবাহিনীর প্রশিক্ষণ হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ সিভিল জনগোষ্ঠীর উপর ব্যবহার করার উপযোগী প্রশিক্ষণ নয়। যদি সিভিল জনগোষ্ঠীর উপর আজকে সেনাবাহিনীর কোন রকমের ট্যাকটিক্স, তাদের কোন রকমের যুদ্ধ সংক্রান্ত নীতি প্রয়োগ হয়, সেই প্রয়োগ আজকে এই সমাবেশ থেকে আমি বলে যেতে চাই হবে একটা সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘন। আজকে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই যখন আমরা পুরো দেশ পুনর্গঠনের কথা বলছি, যখন আমরা পুরো বাংলাদেশকে নতুন করে পাইতে চাচ্ছি, এইরকম পরিস্থিতিতে আজকে পাহাড়ের কথা ভুলে গেলে চলবে না। তাই বন্ধুগণ, আপনারা সবাই পাহাড়ের পক্ষে, আদিবাসীদের পক্ষে, সমতল থেকে পাহাড়ের প্রত্যেকটি জায়গায় সংগ্রাম গড়ে তুলুন। আপনারা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত এ দেশের একজন সাধারণ মানুষ তার লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতীয়তাবাদ কোন ভিত্তিতে নিপীড়িত হবে, ততদিন এই দেশ স্বাধীন না এবং এই দেশ আমার স্বাধীন বাংলাদেশ না। এই আহ্বান জানিয়ে আপনাদের সবার কাছে পাহাড়ের প্রত্যেকটি ন্যায্য দাবিতে স্বতঃস্ফূর্ত
ঐক্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি কার্যকলা বিভাগের সাজিদুল ইসলামকে। উপস্থিত শিক্ষার্থী জনতা, যারা আমাদের বক্তব্য শুনছেন, সবাইকে জানাই লাল সালাম। আমরা আমাদের যে কমরেড কল্পনা চাকমা, যাকে আমরা 1996 সালে তার শেষ খোঁজ পাওয়া গিয়েছিল, তারপর থেকে সে যে নিখোঁজ, এই নিখোঁজ বিষয়টিকে আমরা বলছি আমরা স্বাধীন বাংলাদেশে রয়েছি, কিন্তু এই স্বাধীন বাংলাদেশে এই নিখোঁজ বিষয়টিকে একটি স্বাভাবিক ঘটনা বা একটা নিউ নর্মাল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠা কারা করেছে? আমাদের দেশে যে বাঙালি জাতীয়তাবাদকে পুঁজি করে বাঙালি জাতীয়তাবাদের যে ফ্যাসিবাদী চরিত্র, যার প্রতিষ্ঠা হয়েছিল সেই বাকশালী শাসনামলেই, যে কারণে এমএন লারমা সংসদে বলতে বাধ্য হয়েছিলেন যে আমার বাপ দাদারা কখনো নিজেদেরকে বাঙালি বলেনি, আমি কেন বাঙালি বলবো। তিনি সেভাবে সংসদ ভবন ত্যাগ করেছিলেন। এই একই জায়গা থেকে পাহাড়িদেরকে, আমাদের এই আদিবাসী জনগোষ্ঠীকে সবসময় তাদের নিজেদেরকে আলাদা করতে হয়েছে, তাদের নিজেদের জন্য আলাদা করে কণ্ঠ প্রসারিত করতে হয়েছে। অথচ মুক্তিযুদ্ধ কি কেবল বাঙালি জাতিগোষ্ঠীর একটি নির্দিষ্ট জাতি আইডেন্টিটির ভিত্তিতে মুক্তিযুদ্ধ করা হয়েছিল? না। কিন্তু আমরা দেখছি এই মুক্তিযুদ্ধের চেতনাধারী ফ্যাসিস্ট যারা আমাদের দেশ কিছুদিন আগে পর্যন্ত শাসন করত, বা তারই লেজুর ভিত্তিক যে সেনাবাহিনী, এই অবৈধ ওয়াকার, এই অবৈধ সেনাপ্রধান যে নির্লজ্জের মতো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছে যে আর বেশি কাঁদালে তিনি নাকি আকাশে উড়াল দিবেন, অথচ তার কূপের সেনাবাহিনীরা আমাদের পাহাড়ে এখনো নিপীড়ন চালাচ্ছে, দখলদারিত্ব চালাচ্ছে, এবং তার এই জোর যেহেতু সাধারণ বাঙালি জাতিগোষ্ঠীর উপর বাঙালি ফ্যাসিবাদের আদর্শ বেঁচে থাকার কারণে প্রয়োগ করতে পারছে না, এই কারণে সে এই নিয়ন্ত্রণ প্রয়োগ করছে পাহাড়ি জনগোষ্ঠীর উপর। আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদ বাদেও, বাঙালি আইডেন্টিটি বাদেও যারা নিজেদের বাংলাদেশি বলে রাজনীতি করেছে, এই বুর্জোয়াজি রাজনৈতিক দলগুলি, তারাই এই পাহাড়ে সেটেলার পাঠিয়ে বাঙালি এবং আদিবাসীদের মধ্যে এক নতুন ধরনের অবৈধ তৈরি করেছে, যার ফলস্বরূপ আজকে আমরা দেখছি যে কিছু তথাকথিত বাঙালি এবং তথাকথিত কিছু অধিকার পরিষদ ধরনের জনগোষ্ঠী সেখানে বাঙালিদের মধ্যে কিছু পাহাড়ি বাঙালি সমিতি গড়ে তুলে বিভিন্ন ধরনের সহিংসতা করার চেষ্টা করছেন এবং পাহাড়িদের মধ্যে বিভিন্ন ধরনের ভায়োলেন্স করতেছেন। তো এই জায়গাগুলি পরিষ্কার যে আমাদের যে মেরুকরণ, জাতিগত যে মেরুকরণ, সেই মেরুকরণের মধ্যে দিয়ে আমরা কখনোই এই সমস্যার সমাধানে যেতে পারবো না। আমাদের যে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই পূর্ব বাংলার যে স্বাধীনতা, আমাদের বাংলাদেশের যে বাংলাদেশি জাতীয়তা বোধ, সেই জায়গাকে আমরা কখনোই প্রতিষ্ঠিত করতে পারবো না। 96 সালে কল্পনা চাকমা সেই যে হারালেন, তারপর থেকে এখন পর্যন্ত কোন একটা সরকার, কোন তত্ত্বাবধায়ক সরকারও নয়, কোন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও এটা সম্ভব হয়নি যে এইটার একটা সুষ্ঠু রিপোর্ট উপস্থাপন করা। কি হয়েছিল সে বিষয়ে আমরা অনেক কিছু শুনেছি, কি পাওয়া গিয়েছিল সে বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি, যে শুধুমাত্র তার নাকি তার পায়ের যে স্যান্ডেল জোড়া সেটা পাওয়া গেছে। আমরা যদি এমন একটা দেশে বসবাস করি যে দেশে কোনো ব্যক্তি গুম হওয়ার পরে কেবলমাত্র তার স্যান্ডেল জোড়া পাওয়া যায়, এছাড়া তার কি ধরনের মোটিভ ছিল সে নিখোঁজ হওয়ার পূর্বে আর তার কোনো চিহ্ন না থাকে, তাহলে আমরা কি করে আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে পারি? আপনাদের মধ্যে অনেকেই এই বাঙালি জাতীয়তা বোধের জায়গা থেকে বা বাঙালি আইডেন্টিটির কারণে নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই যে দেশের মধ্যে যে বিভাজন, এই বিভাজন যখন আন্তর্জাতিক পরিষদে সাম্রাজ্যবাদী শক্তির হাতে এই বিভাজনের খাতা চলে যাবে, তখন কিন্তু আপনিও নিরাপদ থাকবেন না।
এই আদিবাসীদেরকে পুঁজি করে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পায়তারা করে চলেছে। আমরা বিভিন্ন সময় কুকি চীনের কথা শুনি এবং এই কুকি চীনকে পুঁজি করেই কিন্তু বিভিন্ন ভাবে পাহাড়ে আবারও সেনাবাহিনী প্রয়োগ করা হয়। তাই আমাদের উচিত আমাদের এই জাতিগত যে বিভেদ তা নিরসন করে আমাদের যে কারো মানুষ হিসেবে এই দেশে বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়া এবং এই যে জনমানুষের যে দাবি জনমানুষের যে এক হওয়ার জায়গা তার ব্যাপারে আপোষহীন থাকা। এক্ষেত্রে যে আপোষ করতে চাইবে যেই কোনো সাদা কালো বিভেদ তৈরি করতে চাইবে তাকে আমাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। ধন্যবাদ সবাইকে। পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান তালে, পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান তালে। আমাদের সাথে সংহতি জানাতে উপস্থিত আছেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, মফিজুর রহমান লাট্টু এবং সাইদিয়া গন্ডু খাপা। আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি শুভাশিস চাকমা দাদাকে। পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। আমি প্রথমে ধন্যবাদ জানাইতে চাই আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বন্ধুদেরকে, যারা হচ্ছে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আসলে আমারও তো বিশেষ কিছু বলার নাই, যেহেতু পূর্ববর্তী বক্তা যারা বলে গিয়েছেন এখনই আপনাদের সামনে যারা কথা বলেছেন, আমার কথাও এতটুকুই। যেহেতু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের কি হচ্ছে কি করছে সেই বিষয়ে আমি মনে করি আমাদের কথাগুলো আমাদের এতজনের না বলা বলতে না পারা কথাগুলো ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে হচ্ছে সেটা হচ্ছে ওনারা হচ্ছে বলে দিয়েছেন। শুধু এটুকু বলতে চাই আমাদের এই যে কল্পনা চাকমার সন্ধানের দাবিতে এমনকি এটা পার্বত্য চট্টগ্রামের যুগ যুগ ধরে যে সেনা শাসন জারি রাখা হয়েছে, এক প্রকার এই যে বাংলাদেশের ভূখণ্ডের যে 3 পার্বত্য জেলায় আমরা পাহাড়ি জাতিসত্তার লোকজন আমরা যারা রয়েছি সেখানে এক প্রকার আমাদেরকে এই যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখন সেখানে যদি কোনো এই যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে যায় কিংবা তো বিদেশির পর্যটক থেকে শুরু করে মানবাধিকার কর্মী যারা পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যায় তাদেরকে হচ্ছে পারমিশন নিতে হয়। এমনকি সেখানে কেন পারমিশন নিতে হয়, সেখানে পারমিশন নিতে হয় এই কারণে তারা যদি গিয়ে পার্বত্য চট্টগ্রামের আমরা যারা পাহাড়ি জাতিসত্তার লোকজন আছি আমাদের কাছ থেকে যদি তারা সত্যতা জেনে যায় সেটা ছিল হচ্ছে বিগত সময় সরকারের কিংবা সেনাবাহিনীদের ভয়। সেজন্য সেখানে যাওয়ার একটা বিধিনিষেধ তারা হচ্ছে আরোপ করেছিল 2015 সালে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে 11 দফা নির্দেশনা এখনো পর্যন্ত জারি রাখা হয়েছে, মূলত সেই কারণে সেখানে একদম আমাদেরকে এই যে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখানে আমরা ফাজলুদ্দিন দেশ ভারতের মিজোরামের কথা আমরা জানি, সেখানে মিজোরামে ঢুকতে গেলে ইনার লাইন পারমিট নিয়ে হচ্ছে পারমিশন নিয়ে সেখানে তো ঢুকতে হয়। তদ্রুপ এখানে হচ্ছে সেভাবে যাতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের খবর বাইরে হচ্ছে লিক না হয়, সেখানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে কি করছে এই যে আপনারা যখন কোনো ঘটনা সংঘটিত হয় পার্বত্য চট্টগ্রামে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টিভিতে তুলে হচ্ছে সংবাদপত্র মিডিয়ায় আমরা যা দেখি সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হচ্ছে ঘটনার সম্পূর্ণ বিপরীত। আমি এখানে মিডিয়া ভাইদের দোষ দিচ্ছি না, সেখানে হচ্ছে যারা হচ্ছে মিডিয়া কর্মী বাইরে যারা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময় হচ্ছে মিডিয়া কর্মী বাইরে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন হচ্ছে হুমকি দামকি দিয়ে তাদের কথা সেভাবে পড়াশোনা করতে বাধা নিষেধ দেওয়া হয়। অর্থাৎ আজকে যে একটা ঘটনা ঘটলো আগামীকাল টিভিতে কিংবা পত্রিকায় সংবাদ শিরোনাম কি হবে সেটা হচ্ছে সবকিছু ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে নির্ধারণ করে দেওয়া হয়। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের
রয়েছে যে শাসনের দ্বারা হচ্ছে শাসিত হচ্ছে, আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সে 3 জেলাকে যে সে আইনের মাধ্যমে শাসনের আইনের শাসনের মাধ্যমে হচ্ছে শাসন করা হয়। অবিলম্বে আমি এই যে কল্পনা চাকমার যে দ্রুত সন্ধানের দাবি ছিল, সেখানে হচ্ছে যুগ যুগ ধরে তার পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন যারা রয়েছে সেই সেনা শাসনের জাতাকলে নিষ্ঠ হয়ে যুগ যুগ ধরে বাঙালি জনমধ্যে অন্যান্য নিপীড়ন নির্যাতন সহ্য করে যাচ্ছে। আমি মনে করি এই যে এই বৈষম্যহীন বাংলাদেশে সেটা হচ্ছে নিরসন করবে এই আশা রাখি। আর সর্বশেষ আপনারা সবাই জানান, এই যে বান্দরবানের আমাদের হচ্ছে বন সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন রয়েছে। এখনো পর্যন্ত আমাদের অনেক বন জনগোষ্ঠীর ভাই বোন স্কুল কলেজে ফিরতে পারে নাই। এখন আমরা বিগত সময় দেখেছি একজন প্রজ্ঞাত মহিলাকে পর্যন্ত আমাদের পাহাড়ি মহিলাকে তারা পর্যন্ত গ্রেপ্তার করেছিল। এই কি পরিমাণ অমানবিক চেহারাতে নির্যাতন করা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামে। আমি অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে আমি জোর দাবি জানাতে চাই, যাতে আমরা বন জনগোষ্ঠীর লোকজন এমনকি তারা বিভিন্ন সময়ে মিথ্যা মামলা এখনো পর্যন্ত গড়ে উঠতে পারে নাই, স্কুলে উঠতে পারে নাই, কলেজে উঠতে পারে নাই, আমি এখান থেকে জোর দাবি জানাতে চাই তাদেরকে যাতে হচ্ছে এই সরকার অন্তর্ভুক্ত সরকারের এই যে অন্তর্ভুক্ত সরকারের আমলে তাদেরকে যাতে হচ্ছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারে তাদেরকে গড়ে উঠতে দেওয়ার জোর দাবি জানিয়ে আমি আবারও আজকের যারা এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছে শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী সায়ান। সমাপনী বক্তব্য রাখবেন রূপসী চাকমা, কিন্তু তার আগে আমার কিছু বলার আছে খুব ছোট্ট করে। আসলে সত্যকে ধামা চাপা হয়তো দেওয়া যায়, কিন্তু সত্যের এই এক গুণ, সত্যকে কখনো বিনাশ করা যায় না। সত্যকে বিনাশ করা যায় না বলেই কল্পনা চাকমার ঘটনা যতই ধামা চাপা দেওয়া হোক, আমাদের ঢাকার ঠিক কাছেই যে প্রিন্স নাল জীবন দিয়েছে তার ভূমিকে রক্ষা করার জন্য, সেই বিচার এখনো হয়নি। সেই বিচারহীনতার কথা আমরা বলতে আসছি, আমরা কল্পনা চাকমার কথা বলতে আসছি। কারণ হচ্ছে আমরা সত্যটা জানি, সত্যকে নির্মূল করা সম্ভব না, এবং লক্ষ লক্ষ মিথ্যাকে শুধুমাত্র একটা সত্য দিয়ে ঢিল মেরে নস্যাৎ করে দেওয়া সম্ভব। আমরা আজকে না পাই, কালকে না পাই, 10 বছর পর না পাই, 20 বছর, 30 বছর, 100 বছর পর হলেও এইটা চিরন্তন সত্য, এবং সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যাবে না। আমি বলতে চাই যে মিছিলে বাধা পেলে সত্যের ঢিল ছুড়, বন্দুকের নল কিংবা ভয় নেই মৃত্যুর। লুট হবে লুটেরা, খুন হবে খুনি। This system is fucked up and this ain't funny. আমি রূপসী চাকমাকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা সকলকে। সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক মশালের নাম কল্পনা। 1996 সালের 12 জুন সেদিন বাগাইছড়িতে কল্পনা চাকমার নিজ বাড়িতে কি ঘটেছিল? আসলে কল্পনা চাকমাকে কেনই বা অপহরণ করেছিল সেই লেফটেন্যান্ট ফেরদৌস? কল্পনা চাকমাকে যখন 1996 সালের 12 জুন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 7ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ হতে হয় সেই লেফটেন্যান্ট ফেরদৌস কর্তৃক। এবং সেখানে আরো ছিল শালী আহমেদ, নুরুল হক সহ আরো অনেক সেরা জওয়ান। প্রত্যক্ষদর্শী তার 2 ভাই খুদিরাম এবং কালিন্দী কুমার চাকমা। কল্পনা চাকমাকে সেদিন তার বাড়িতে জিম্মি করে রেখে শুধু তাকে টেনে হিচড়ে ধরে নিয়ে যায়নি, সেখানে তার 2 ভাইকে হত্যা করতে চেয়েছিল সেই সেনা জওয়ানরা, এবং তার মাকে দ্রুত সন্ত্রস্ত করে রেখে দিয়েছিল। 60 বছর বয়সী বয়স্ক মহিলা, তার মা যখন কল্পনা চাকমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, তার মা বলছিল, আমার মেয়ের কি অপরাধ? তোমরা কেন আমার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছ? আমার ছেলে নিতাকে কেন তোমরা বেঁধে নিয়ে রেখে দিয়েছ? কি অপরাধ? আমি কি অপরাধ করেছি? এই কথা বলেছিল তার মা, এবং তার 2 ভাই প্রাণ করে চেষ্টা করেছিল তার বোনকে বাঁচানোর জন্য। সেই সেনা জওয়ানদের কাছ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে
পারেনি। তাকে তাদের দুই ভাইকে কুয়োর কাছে বেঁধে রেখে একবার সেনাজন বলছিল তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে এখানে শেষ করে দাও। কিন্তু সেখান থেকে কল্পনা চাকমাকে টেনে হিচড়ে নিয়ে যায়। তার মা তাকে রক্ষা করতে পারেনি, তার দুই ভাই তাকে রক্ষা করতে পারেনি। কোন মতে তার দুই ভাই সেখান থেকে তাদেরকে সেইখানেই মেরে ফেলে দেওয়া হবে, সেখানেই হত্যা করা হবে, যার কারণে তারা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। আপনারা জানেন বাগাছড়ি এলাকা কাপ্তাই লেগের পানি অধ্যুষিত এলাকা, সেই ঝরা পেরিয়ে সেই ছড়া দিকে তারা সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে যায়। কিন্তু কল্পনা চাকমাকে সেইখান থেকে ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় সেই লেফটেন্যান্ট কর্পোরেটর, সেই সেনা নুরুল হক সারে আহমেদ দ্বারা। আমরা 28 বছর পেরিয়ে কল্পনা চাকমা হদিশ চাচ্ছি, কিন্তু এই রাষ্ট্র, এই সরকার দিচ্ছে না। বিগত যে সরকারগুলো ছিল কেন দিতে পারেনি? পাহাড়ে কেন ধর্ষণ নিপীড়নের ঘটনায় কেন ভুলের এতগুলো ঘটনা ঘটবে? আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধে নিপীড়নের কথা বলেছেন, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু একইভাবে পাহাড়ে খুন, জখম, ধর্ষণ, নিপীড়ন যা ইচ্ছে তাই করছেন। কেন করছেন? আমাদেরকে কি আলাদা মনে হয়? আলাদা মনে হয়? আমি রাষ্ট্রের কাছে বলছি, আমি এই শাসন কাঠামো, এই সিস্টেমের কাছে বলছি, আমরা মানুষ, এটাই হচ্ছে বড় পরিচয়। কিন্তু এখানে আমাদেরকে আলাদাভাবে দেখা হয়। কেন দেখা হয়? কেন দেখা হয়? আপনাদের ক্ষমতা হারিয়ে যাবে বলে? আপনারা আপনাদের ধ্যান গুছাতে পারবেন না বলে এইগুলো করছেন? কল্পনা চাকমা সেদিন সেভাবে হারিয়ে গিয়েছিল। নানাভাবে সুশীল সমাজ এবং তার, আমরা জানি কল্পনা চাকমা তখনকার সময়ে হিন্দু ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার যারা সভাপতি এবং যারা প্রতিবাদ করেন তারা নানা জনের কাছে, নানার কাছে সন্ধান চেয়েছে, বিচার চেয়েছে, কিন্তু বিগত যে রাষ্ট্রীয় কাঠামো শোষক নিপীড়নের যে যন্ত্রটা ছিল তারা হুদিস দিতে পারেনি। কেন হুদিস দেয়নি? এখানে বাংলাদেশ সেনাবাহিনী গুপ্তবলে দিতে পারেনি, এই প্রশ্নগুলো এসে যায়। তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তো হয়েছে, আবার কি করা হয়েছে? সেখানে নানাভাবে মিথ্যা নাটক সাজিয়ে তারা সেই ঘটনা থেকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কল্পনা চাকমা নামের কোনো মেয়ে ধর্ষণ হয়নি এটা বলতে দিয়েছে। তারা নানাভাবে নাটক সাজিয়েছে, বলছে 50,000 টাকা দেওয়া হবে যদি কল্পনা চাকমাকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু সেই নাটকগুলো তারা সাজিয়ে কল্পনা চাকমার ঘটনা থেকে আড়াল রাখতে পারিনি। আমরা আজও যাচ্ছি কল্পনা চাকমার বিচার, কল্পনা চাকমা সন্ধান, কল্পনা চাকমার বর্তমান অবস্থা কি? কল্পনা চাকমার বর্তমান অবস্থা জানাতেই হবে। আমরা 4.5 বছরের মধ্যে দিয়ে দেখছি গুম হয়ে যাওয়া, 8-10 বছরের গুম হয়ে যাওয়া এই ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছিল সেই মানুষদেরকে, বিরোধী মতকে, তাদেরকে আমরা ফিরে ফিরে দেখছি। তারা নিজ বাড়িতে স্বজনদের কাছে ফিরছেন, কিন্তু আমাদের কল্পনা চাকমা এখনো ফিরছেন না। আমরা বলছি আমাদের কল্পনা চাকমাকে ফিরিয়ে দিতেই হবে, সম্মান দিতে হবে। আর যদি তাই দিতে পারেন, তার অবস্থা, বর্তমান অবস্থা কি এটা বলতে হবে। যদি তা না হয় তাহলে আমরা মনে করি না এই যে সরকার পতন হয়েছে, এই পতনের মধ্য দিয়ে আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা ভাবছি, আমরা যেভাবে বাংলাদেশকে গোছাতে চাচ্ছি, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, আমরা এটা মনে করি না। কল্পনা চাকমাকে সেদিন সেই নিজ বাড়ি থেকে সেভাবে অপহরণ করা হয়। আমরা সিনেমাতে নানা কাহিনী দেখি, এটার সাথে যদি আপনারা কম্পারিজন করেন আমার ভিড় হবে না। সিনেমার কাহিনীকে হার মানবে, সেভাবেই তাকে নিজ বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে যায়। কি নির্মম, কি অমানবিক, কি অপরাধ করেছিল সে ছিল
নারী মুক্তি প্রশ্নে নারী আমরা যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেগুলির মধ্যে নারীদেরকে আমাদেরকে যে আবদ্ধ করে রাখা হয়েছে সেই নারী জাগরণের সজাগ রাখতে কল্পনা চাকমার তীব্র আকাঙ্ক্ষা ছিল। সেটাই কি তার অপরাধ ছিল? সেটাই কি সেই রাষ্ট্র সেই সেনাবাহিনীর ভয় পেয়েছে যার জন্য তাকে অপহরণ হতে হয় আজকে 28 বছর? 28 বছরে এই সিস্টেম এই শোষণ কাঠামো সন্ধান দিতে পারেনি। আমরা চাই কল্পনা চাকমার বিচার, কল্পনা চাকমার সন্তান এবং তার বর্তমান অবস্থা। আমরা এভাবেও পাহাড়ে অনেক অনেক ঘটনা দেখছি। এই যে সেনা শাসন, আমরা মনে করছি পাহাড়ে যতগুলো বৈষম্য যা যা ঘটনা ঘটছে, নিপীড়ন নির্যাতন থেকে শুরু করে যা যা ঘটনা ঘটছে এগুলো সবগুলোই সংগঠিত করছে সেই সেনাবাহিনীরা। কারণ আমরা দেখি বাংলাদেশে এক শাসন এবং পাহাড়ে এক শাসন, যার কারণে এই সেনাবাহিনীরাই পাহাড়কে একেবারে চিহ্নি করে রেখেছে। মানুষ মুখ থেকে কথা বলতে পারে না, একদিকে ভাষাগত সমস্যা, আমি আমার যাদেরকে কি যাচ্ছে কিনা করছে এগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে না আমার পাহাড়িরা, কারণ এখানে ভাষাগত একটা ব্যাপার রয়েছে। আমি যখন বাংলা বলতে চাই আমি মনে ভাব প্রকাশ করতে পারি না। এইগুলো রাষ্ট্রের বোঝা দরকার। তাদেরকে পেছনে রেখে কোনোভাবেই বাংলাদেশ আগানো সম্ভব নয়, কোনোভাবেই বাংলাদেশ আগানো